তাহলে তাহলে ধর্ষিতার সাথীকে নিয়ে রাজপথে অনশনে বসলে সেটাকে খুব অন্যায় করা হবে। জবাব দিক ভারতীয় সংবিধান। আমরা যেন স্বার্থের জন্য কিছু করি, আগুন জ্বালায়, পথ অবরোধ করি, তাহলে কি ভুল করা হবে? কেউ দেবে না উত্তর। এখানে এখানে কুকুরের বাচ্চা মারা গেলে কান্নাকাটি হয়, কিন্তু ধর্ষণ খুন বলে নির্বিকার থাকে এই সমাজ, নির্বিকার থাকে। আরে সমাজ তো আজকাল লুটের বান্ধিলে চলে। মানে যে বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেই ব্যানার্জি মহিলায় একটা অভিযোগের আঙুল পর্যন্ত তুললো না। আঙুল তুলবে কেন ওই চিনপিচে? ব্যানার্জি মেলায় যে ঘটনা ঘটেছে তার জন্য তারা কি দায়ী? তাইটা তাহলে কার প্রশ্ন? হ্যাঁ, আরে মানবিকতার খাতিরে সেটা তো ব্যানার্জি বাড়িতেও তার দায়বদ্ধতা কিছুটা কম থাকে না। কিন্তু তারা তো কোনো কর্তব্যে ত্রুটি করেনি। কি করেছেন ওরা শুনি? আরে শুধু মুখে মাত্র সাহায্যের কথা বলেছে। আজকে যদি তুফানটা না থাকতো তাহলে সাথীটা তিলে তিলে একেবারে শেষ হয়েছে। তো ওই তুফানের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না গো, কোনোদিনও শোধ করতে পারবো না। আমার শুধুমাত্র আমার বোনটাকে সুস্থ করে তুলতে ও সেদিন থেকে হাসপাতালে পড়ে আছে। সেদিন থেকে এটা প্রশংসা করার কি আছে? চিংড়ি আজকের দিনে স্বার্থ ছাড়া কেউ কোনো উপকার করে না রে নিবারো। তোমাকে নিয়ে সবকিছু নিজে বিচার করো না বাবা। যেই তুফানটাকে তুমি খারাপ বলছো না, লোকে শুনলে তোমাকে খারাপ বলবে। খারাপ বললে আমি চিংড়ি ওই সত্যি কথাগুলো আমি মুখের উপর বলতেই ভালোবাসি। তাই যদি হবে তাহলে আমার বোনের উপরে পাশবিক অত্যাচার ঘটে যাওয়ার পরেও তুমি মুখে ফুল পেটে বসে আছো কেন? গন্ডল কি বললি নিবারণ? হ্যাঁ, নিবারণ তো ঠিক কথা বলেছি। আজকালকার খুন ধর্ষণ এগুলো হচ্ছে মেয়েদের উপহার। তাই তো নারী দিবস না, নারী দিবস মানে হচ্ছে বাচ্চা ভোলানোর একটা হাতে খেলনা দিয়ে মেয়েদের চিরতরে কান্না ধোয়ানো। কিন্তু কান্না ধোয়ানোর জন্য কেউ তো এগিয়ে আসবে না। এক বুক বাবাকে যন্ত্রণা নিয়ে তাকে আজীবন কষ্টের বোঝা বয়ে যেতে হবে। এই সমাজে একটা ধর্ষিতা মেয়েকে অন্য চোখে দেখা হয়, অন্য চোখে। তাই তো আমি দিনদা শুধু এই ভাবি কে তাকে বিয়ে করবে, কে আমি সেই দায়িত্ব নেব। তুমি? হ্যাঁ, আমি সেই দায়িত্ব নেব। যদি কারোর কোনো আপত্তি না থাকে তাহলে আমি সাথীকে বিয়ে করতে রাজি আছি। সত্যি বলছো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি। এত কিছু জানার পরেও তুমি সাথীকে বিয়ে করবে অমর? কেন করবো না? কেন করবো না মনোজদা? কারণ যা ঘটেছে তার জন্য তো সাথী কোনোভাবে দায়ী নাই। একটা নিকৃষ্ট জীবিকের জন্য আমি আমার সাথীর নিষ্পাপ ভালোবাসাকে অস্বীকার করতে পারবো না। সাবাস বন্ধু, সাবাস। এই স্বার্থের দুনিয়ায় সাথীর দুঃখের সময় থেকে তুই মনে করিয়ে দিলি এই স্বার্থের দুনিয়ায় প্রেমের চাহিদা থাকলেও ভালোবাসা সবার কাছে হার মানায়। কিসের হার, কিসের ঠিক? ভালোবাসার নামে একটা সম্বন্ধ পরিবারের ছেলে হয়ে ওই ধর্ষিতা মেয়েকে বিয়ে করে সব মান সম্মান পাবে নাকি? ঠিক আছে মামা, আমি তোমার কথা মেনে নিলাম। কিন্তু এই ঘটনা যদি আজ তোমার মেয়ের উপর হতো? আমি তো আজ নিজের মেয়ের কথা বলেছি বলে তোমার খুব জ্বালা করছে, তাই না? একবার ভেবে দেখো, এই ছেলেটা ছোট্ট থেকে তার বোনকে মানুষ করেছে। এই সমাজে নরকসমগুলোকে তাকে ছিঁড়ে খাবে বলে তুমি কি এখন মানুষ না বড় মানুষের দামে না তুমি খেয়েছো? আমি তো তোমার মতো ব্যবসাদার দালাল না, করে দাও। কিন্তু এই সমাজে যখন এইসব মহিলারা ধর্ষিত হয় তখন তোমরা আনন্দ করে বেশি ফাট মতো লাভ নেই। তোমার অমর যতই ভাবো যে ভালোবাসা দিয়ে একদিন ওদের ওই ভালোবাসা দরজা দিয়ে ঢুকে জানলা দিয়ে পালাবে, দরজা দিয়ে ঢুকে জানলা দিয়ে পালাবে। আগে বলো সাথী কেমন আছে? সাথী খুব ভালো আছে রে। আজ বিকালেই তার ছুটি হয়ে যাবে। ভালো খবর। আমি একবার ওই সাথীর ঘরে খোঁজ খবর নিয়ে যাই। আমার সঙ্গে যাবি? এখন খবর নিয়েছি। তোরা যদি যাবি না তাড়াতাড়ি কিন্তু গুজরাট করে চলে আয়। আজ বিকালে ছুটি হয়ে যাবে। আজকে একটা যে বিশেষ দায়িত্ব নিয়েছে আমার বন্ধু এই অমর।
সে দায়িত্বটা তো তোর কাছে শিখেছি রে। তুই আমাকে শিখেছিস যে দুটো হাত আর দুটো পা থাকলেই তাকে মানুষ বলে না, মানুষের কিছু দায়িত্ব বা কর্তব্য থাকে, তার সামাজিক দায়িত্ব বা কর্তব্য। আর সে যখন মানবিকতার দৃষ্টিতে এই দায়িত্ব পালনে তখন ব্রতী হয়, তখন তো সে একজন প্রকৃত মানুষ হয় রে। হ্যাঁ, যাই হোক, কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে। যাই, আর দেরি নয়, আমি সাথীকে দেখে আসি। চলে এসো। অমরের কথাই না আর কাজের মধ্যে একটা অদ্ভুত মেলবন্ধন আছে, বুঝলি প্রিয়া? তুমিও তো একটা আশ্চর্য মানুষ, সবাই নিজের কথা ভাবি, তুমি তো কখনো নিজের সুন্দর জীবনের স্বপ্ন দেখো না। স্বপ্ন? আরে তোরাই তো আমার স্বপ্ন, তোরাই তো আমার অক্সিজেন। তাই তো আমি স্বপ্ন দেখার কথা ভাবতেই পারি না। কি করে ভাববে? তোমার মনটা যে বেধুইয়ের মতো উড়ে উড়ে বেড়ায়, তাই তো তুমি বুঝতে পারো না কারণ মনের কথা, কারণ বুকের ব্যথা। দেখা প্রিয়া, প্রিয়া, আমি যখন দেখা দিলাম রে, কেন 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 আমাকে মিথ্যে দেখারও করছি বন্ধ? তুমি কি জানো আমি যে তোমাকে ভালোবাসি। ভালোবাসা আমাদের কাছে কি জানিস তো, একটা ভাঙা নৌকার মতো। কি বলে ভাইয়া? হ্যাঁ রে হ্যাঁ, আমার বাড়িটা যে কোনো সময় ঝড় তুফানে আশ্রয় পড়ে যেতে পারে। তাই তো আমার কাছে ভালোবাসা কি জানিস, একটা না পাখির মতো, সে ডানা ঝাপটাতে ঝাপটাতে পড়বে ওই মরুভূমিতে মুখ থুবড়ে। আমি ওসব কিচ্ছু শুনতে চাই না, তোমার তো কিচ্ছু শুনতে চাই না। আমি আমার স্বপ্নটাকে নিজেতে বেরিয়ে দিতে চাই না, যতই ঝড় তুফান আসুক না কেন, আমি শুধু তোমাকে চাই। তাই তো তোমার কাছে আমার একটাই অনুরোধ তুফানটা, তুমি যেন আমার ভালোবাসাকে ফিরিয়ে দিও না তুফানটা, ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না। শুনে যা, আমি আমার নিজের বোনের মতো ভালোবাসি, কিন্তু তুই যদি আমাকে দেখে ঘর বাঁধার স্বপ্ন দেখিস, তাহলে তুই জীবনে একটা মস্ত বড় ভুল করবি রে, ভুল। কিন্তু আমিও যে অলরেডি একটা ভুল করে বসে আছি। আরে আপনি এখানে এই সময়ে? না, এই সময় না, আমি অনেকক্ষণ আগেই এসেছি, আর তোমার আসার আগেই এসেছি। এসে আমি মাসিমার কাছে পায়ে হাত দিয়ে প্রণাম করে আমি তার আশীর্বাদ নিয়ে নিয়েছি। বেশ, খুব ভালো করেছেন। এবারে আপনার সবার মতো আপনি আমাকে অপমানটা করে ফেলুন। না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমি সেদিন না বুঝে তোমার সঙ্গে যে ব্যবহার করেছিলাম, যে খারাপ কটু কথা বলেছিলাম, তার জন্য। তাহলে সেই হজম করার জন্য কোনো নামি ব্র্যান্ডের ওষুধ সঙ্গে করে নিয়ে এসেছেন মেম সাহেব। আচ্ছা, কেন বারবার তুমি কথা বলছো বলো তো? বাস্তব অভিজ্ঞতা থেকেই তো ভালো মন্দির বোঝা যায়। আরে ভাঙা দেয়াল আর ধনী তোয়ালি খেয়াল, একে বিশ্বাস করলে কিন্তু ঠকতেই হয়। কিন্তু তোমাকে ঠকাতে আসেনি তুফান। তাহলে কেন এসেছেন এখানে? কৌশলে এই জীবন পুরো মেলার জমিটাকে দখল করতে এসেছেন। কিন্তু না, সেই জন্য নয়। আমি যে কেন এখানে এসেছি সেটা তোমাকে আমি ভালো করে বোঝাতে পারছি না, সেটাই যে আমার ব্যর্থতা। আসলে কিছু পাবলিক আছে এমন না, তাদের বুঝতেই পারা যায় না, তারা মানুষ না, গিরগিটি। না তুফান না, এটা আমার মুখ নয়, এটা আমার মুখোশ নয়। আমি যেটার জন্য এসেছি, আমি সত্যি তোমাকে বলছি যে আমি সেদিনের ব্যাপারের জন্য আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে এসেছি। স্বার্থের জন্য আপনারা কি সবকিছু করতে পারেন? যে কোনো সময় আপনারা পাল্টি মেরে দিতে পারেন। তুফান, কেন তুমি এমন করছো তুফান? কেন তুমি বুঝতে পারছো না তুফান? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তুফান। কিন্তু আমি তো আপনাকে ক্ষমা চাইতে পারছি না। কিন্তু কেন? কারণ আপনারা হলেন ধনী তুলালি, আর আপনাদের এই ভালোবাসা আমি রাখবো কোথায়? আমার বাড়িতে তো আলমারি লকার কিছু নেই মেম সাহেব। তুফান, হ্যাঁ, আমি জানতে চাই মেম সাহেব, আপনি কেন এসেছেন? কি চান আপনি আমার কাছ থেকে? আমি শুধু তোমার কাছ থেকে একটু ক্ষমা চাই তুফান। তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি চলে যান এখান থেকে। আমি চলে যাবো তুফান? তুমি আমার কথা তুমি বুঝতে পারলে না তুফান? বেশ তুফান, বেশ।
যে কথা বলতে চায় না, যে কথা বুঝতে চায় না, সেখানে যে কথা না বলাটাই ভালো। তুফান, তুমি আমাকে বুঝতে পারলে না, আমিও তোমাকে বোঝাতে পারলাম না যে আমি তোমার কাছে সত্যি সত্যি ক্ষমা চাইতে এসেছি। এটা আমার মুখের কথা, এটা আমার মনের কথা, এটা আমার মুখোশ নয় তুফান, এটা আমার মুখোশ নয়। বেশ, তুমি যখন আমার কথা বুঝতে পারলে না, তখন আমি এখান থেকে চলে যাচ্ছি তুফান। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। কাছে এসেছি যে দেখেছি কিছুতে পায় না খুঁজে ভালোবেসেছি তুমি না আমি। তুমি না আমি। তুমি না আমি। পারছি না যে আমাদের এক নম্বর শত্রু সেই তুফানের সঙ্গে হাত মিলেছে আমার মেয়ে বন্ডিশিকা। তবে আর বলছি কি স্যার, এ যেন সময় বর্ষাকাল সাপ চাটে নেউলের গা। আমার মাথায় এখন দাও দাও করে আগুন জ্বলছে। যার সঙ্গে আমাদের আদা কাজ করার সম্পর্ক, সেই তুফানের সঙ্গে বন্ধুত্ব করে পড়া গেলে সেই জন্যই তো আসল রহস্য আজ করতে আমরা সব কাজ ফেলে ছুটে এসেছি এই অগ্নিশ্বর চ্যাটার্জির বাড়িতে। একটা অজানা আতঙ্ক বুকে নিয়ে বেড়াচ্ছি। ব্যাপারটি অগ্নিশ্বর কিভাবে নেবে তাকে জানি। যদি একবার রেখে গিয়ে বেঁকে বসে, তাহলে আমাদের হাতে হেরিকান ইয়েতে বাঁশ দিয়ে দেবে। সে আর বলতে, ও যা কঠিন মা, আমাদের সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। শুধুমাত্র আমার মেয়েকে জন্য আমার জীবনটা মাটির চুলার মতো হয়ে যাচ্ছে। যে একটা বাস শেষ হতো না, যদি বলছি এই মুহূর্তে অগ্নিশ্বর রেখে গিয়ে খেপে যায়, তাহলে আমাদের হাড়ে ডুকডুকি বাজিয়ে দেবে। বাজাবে মানে? আরে অগ্নিশ্বর চ্যাটার্জি হচ্ছে একটা চুলকানি। আপনি যতই চুলকাবেন ততই মজা পাবেন। পরে বুঝবেন কত জ্বালা। नायक नहीं खलनायक हूँ मैं, जुल्मे बरात दायक हूँ मैं। है प्यार क्या मुझको क्या खबर, बस यार नफरत की लायक हूँ मैं।
लायक हूँ मैं, लायक हूँ मैं। মানুষের জীবনটাই তো বড় বড় জ্বালা গো মানবতা। হ্যাঁ, ধরা পড়ে গেছি। যখনই ওই অগ্নিশ্বরের নামে নিন্দে করি তখনই সে এসে হাজির হয়। কি ভাবছো আমি কোনো ম্যাজিশিয়ান নাকি অন্তর্যামী? মানে তুমি অন্তর্যামীর চেয়েও দামি সাক্ষাৎ ভগবান। শালা যদি হতাম তাহলে তুমি সবাই মিলে আমার জীবনটাকে নিয়ে এভাবে জোয়া খেলতে পারতে না। হ্যাঁ, তুমি বিশ্বাস করো অগ্নিশ্বর, এই গণিসীরা পার্টি সব ব্যাপারটা আমি বিন্দু বিসর্গমত জানি না। জানতে হবে জানতে হবে যে কার কালো হাতের কার সাথে ওই পরিবেশটা বেরোচ্ছে তারাই হারাবির বাচ্চা তুফানের গলা জড়িয়ে বেরিয়ে পড়ছে। আমি বুঝতে পারছি না যে গণিসীরা মাথায় এই বিষটা ঢাললো নাকি? বাস্তব জীবন শিখিয়ে দেয় যে বইয়ের পাতায় লেখা গল্পগুলো সবসময় সত্যি হয় না। হ্যাঁ, ওই কারণটা আমি জানি। আমি শেখার মাথাতে বুদ্ধিটা দিয়েছিলাম আমি, তাই তো শত্রু বোধের আগে মাঝে মধ্যে মিত্রতা দরকার হয়। আর একেই বলে বিশ্বাসের পেয়ালা হাতে বেইমানের চ্যাটার্জি বাড়িতে এই খুশির হাটে এই হাসির হাটটা ভালোই জমেছে রে। আরে ভাই ছাড়া কিন্তু ভালো ভাবা যায় রে। আয় ভাই, আয় আমার বুকে আয় ভাই। দাদা দাদা আমি আপনাকে একটা খুশির সংবাদ আরে শোনাই। তোর মতো আদর হবে, বান্ধবটাকে আদর করে বলি আজ হাসি কাল কান্না বলে গেছে রাজেশ খান। এই হাসির হাটে তোমাদের একটা খুশির খবর জানি। আরে সেই খবরটা ঠোঙা হয়ে অনেক আগে মুদির দোকানে পৌঁছে গেছে রে। সে কি? আরে খুশির সংবাদটা জানাবো বলে এত দূর থেকে আমি ছুটে এলাম, আর তার আগে তুমি জেনে গেছো। কেন জানো না? কেন জানো? ভগবান শ্রী রামচন্দ্র জন্ম হবার বহু বছর আগে যে রামায়ণ লেখা হয়েছিল। দাদা হ্যাঁ, এই শোনো না, আমি অনেক আগে জেনে ফেলেছি যে আমার এই ছোট্ট ভাইটা ছুটি বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, শোন না, যাকে বলে সুখে থাকতে ভূতে গেলে পয়সা খরচা করে তা সত্য কিনা। তুমি সাথীকে বিয়ে করেছো আবার? বেশ মজা মশাই, আপনার কি ধরনের হচ্ছে? আমার ভাই বিয়ে করছে, আপনার কি? তাহলে ভাই বিয়ে করছিস, ভালো করেছিস। ঘরের লোকটিকে কি ওই গাছ তোলায় রেখেছিস? গাছতলায় কেন রাখবো দাদা? এই তো একেবারে সদর দরজার কাছাকাছি এসে পৌঁছেছে, শুধুমাত্র তোমার অনুমতির অপেক্ষায় মাত্র। এই না মারবো এক চোর। হ্যাঁ, আমাকে তুই চিনিস না? আমার আবার অনুমতি কি দরকার? যা শিখে নিয়ে আয়। আপনি কি বধূ বরণ করবেন? বধূ বরণ বেশ, আমি আনছি। আজ আমি দারুণ খুশি তো অগ্নিশ্বরদা। তুমি যেমন এই চৌমুখী বোনটাকে নিজের ভাইয়ের বউ হিসাবে মেনে নেবে, সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি। কিন্তু আমিও কল্পনা করতে পারছি না ভাই যে এমন একটা অনুপস্থিত অবস্থায় আমি আমার বৌমার কি উপহার দিয়ে মুখ দেখি বলতো ভাই। পরে কি এসে যায় দাদা? আপনি শুধু আশীর্বাদ করেন,
তাতেই হবে। হ্যাঁ, সাথী ঠিকই বলেছে। তোমার শুভকামনার ভালোবাসায় আমাদের নব দাম্পত্য জীবনে সুখী হয়। আরে তোদের সুখী তো আমার জীবন, আমি সুখী রে ভাই। থাক 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 বাবা থাক। কিন্তু এখানে তো ধান দুপা নেই, আমার চোখের জলটাকে সাক্ষী করে আমি আমার বৌমাকে বরণ করে ফেলি। হ্যাঁ হ্যাঁ কে এই আরে উলুধ্বনি নাই বা হলো, কিন্তু শঙ্কর ধ্বনি যেন মধু বলো না, এটা স্বাগত নেই। তাহলে আপনারা উলু দেন, উলু নেন, উলু দিয়ে মধু আমি মধু বরণের পরমানে শুনলাম লাঠি মেরে। তুমি সচিনকে মারতে পারবে। আমি কিছু ভুল করলাম মলয় বাবু। তুমি তুমি ঠিক বলেছো অগ্নিশ্বর, কারণ ডাস্টবিনের এটো পাতা কখনো স্বর্গের সিঁড়ি পৌঁছাতে পারে না, পারে না, পারে না। হ্যাঁ, বলে ঠিক কথা বলে যাবেন স্যার, কারণ এখো পাতা কখনো ফুল ভালো কাজে লাগে না। শুনলি রে বংশের কলঙ্কার, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা কি বলে গেল? ওদের কথা শুনে আমার এতটুকু কষ্ট হয়নি, শুধু এটা জেনে কষ্ট হচ্ছে যে ওদের চেয়েও একটা নোংরা জঘন্য লোকের নাম অগ্নিশ্বর চ্যাটার্জি। নিজের ভাই চলতে পারছি না, নিজে খেতে পারছি না, তোর 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 আমি কোলে পিঠে করে বাস করছি, আর আজ এই মেয়েটাকে করে পাওয়ার পর মনে হচ্ছে আমার লোক রাখা চোখে খারাপ। ঠিক ঠিক, আজ আমার ঘৃণা হচ্ছে যে যে আমাকে দেবতার আসনে বসিয়ে আমি এতদিন পুজো করে এসেছি, সে যে একটা চরিত্রহীন, সে যে এত বড় পশুর চেয়ে অধম, এটা ভাবতে আমার লজ্জায় মাথা হেঁটাই যাচ্ছে। আচ্ছা তাই যদি হবে তাহলে তাহলে তুমি তোমার ভাইয়ের খুশিতে কেন তুমি সুখী হতে পারছো না দাদা? কারণ এই সুখটা আমার কাছে অসুখ ছাড়া কিছু নয়। অসুখ? কিসের অসুখ? কেন আপনি আমাদের এই বিয়েটা মেনে নিতে পারছেন না? তো হয় না, এই কারণ তোমরা আমার কাছে কেউ জানতে চেও না। এই অগ্নিশ্বর চ্যাটার্জি, আজ আমার জবাব চাই। আমি যা যা প্রশ্ন করবো সব জবাব চাই। এতদিনের সাথী আমাকে তোমার সম্বন্ধে অনেক কিছু কথা বলেছে, কিন্তু আমি সাথীর কথায় বিশ্বাস করিনি। আজ আমাকে সব প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। নবাবের মতো বাঁচি, শত অভাবে আমি আমার চরিত্রটাকে নষ্ট করি না। যা 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 চলে যা। অগ্নিশ্বর চ্যাটার্জি, তোমাকে আমি ছাড়বো না, জবাব তোমাকে দিতেই হবে। আর শোনো, আমি কাউ আজ থেকে তোমাকে দাদা বলে মানি না। যে দাদা যে ভাইয়ের খুশিতে লাথি মারতে পারে, তাকে কোনোদিন আমি দাদা বলে মানতে পারবো না, পারবো না, পারবো না। দাদা দাদা, দয়া করে আপনি যদি আপনার বাড়িতে আমাকে একটু ঠাঁই দেন দাদা। যাও এখান থেকে বেরিয়ে যাও। তুমি ওদের তাড়িয়ে দেওয়া না দাদা, বড় বড় আশা করি ওরা গর্বে গেছিল। তুই কিন্তু হালকা করে বলে যাবি না নিবারণ। আমার আর বলার কোনো ভাষা নেই গো, আমি সব দেখে শুনে অন্ধ কালা বোবা হয়ে গেছি গো। কিন্তু আমি যে অন্ধ বোবা কালা কিছু হতে পারছি না রে নিবারণ। আমি ওদের কি করে বোঝাই যে একটা অনিবার্য কারণে এই বিয়েটা আমি আমার মন থেকে মেনে নিতে পারছি না। কারণ এই বিয়েটা হচ্ছে আমার কাছে একটা অভিশাপ, আমার কাছে একটা জ্বালা, আমার কাছে একটা যন্ত্রণা। তাই তো মন থেকে আমি বিয়েটা মানতে পারছি না। কথা তুমি বলতে শেখা। আমি বলছি তুমি একটা ভুল মানুষ। তোমাকে আমি এতদিন ভালো ভাবতাম, তুমি ভালো নও, তুমি হলে একটা বাজে মানুষ। না বলছে আমি ভালো, আমি খারাপ মানুষ নই। হ্যাঁ, তুমি খারাপ মানুষ। আজ যেই কথাটা আমি শুনলাম, যেটা আমি দেখলাম, যে নিজের ভাইয়ের সম্পর্কটাকে মেনে না নিয়ে নিজের ভাইয়ের বউকে বাড়ি থেকে যেমন করে তুমি দূর করে দাঁড়িয়ে দিলে,
তারপরে তারপরে আমি তোমাকে কেমন করে সম্মানের আসনে বসাবো তুমি বলতে পারো ঈশ্বর? একটা মাত্র কারণ যেটা একটা মানুষের সারা জীবনটা মূল্যায়ন করা যায় না সেটা আমি ঈশ্বর, আমি আমার ভাইয়ের ভালোর জন্য এই বিয়েটার বিরোধিতা করেছি। ঈশ্বর, একটা মাত্র ঘটনার জন্য তুমি তুমি একটা মানুষকে সারা জীবন ভুল ভাবতে পারো না। ঈশ্বর। হ্যাঁ, এই প্রথম আমি একটা ভালো কাজে ওই তুফানের সঙ্গে আমি যোগ দিয়েছিলাম, সেই কাজটা তো তুমি কিন্তু বিরোধিতা করেছো। তুমি নিজে দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের বিয়ে দেখো। হ্যাঁ, এটা আমি নিজে দাঁড়িয়ে থেকে তুফানের সঙ্গে এই ভালো কাজটা করেছি। তুমি কেমন মনে করলে বলি সেটা? আমি তোমাকে তোমার সাথে বন্ধুত্ব করতে বলেছিলাম, আমার ভাইয়ের বিয়ের ঘর খালি করতে বলিনি। অফিসার! বন্ধু বন্ধু মানে তুমি জানো, বন্ধু মানে তোমার কাছ থেকে আমি মনে করছি বন্ধু মানে হলো একটা পাশ, বন্ধু মানে হলো শত্রু খেলা। তুমি শুধুমাত্র বন্ধু হওয়ার কোনো যোগ্যতা তোমার নেই অফিসার। হ্যাঁ, তুমি তুফানকে পাওয়ার পর বুঝলে আমি যখন নামটা খারাপ হ্যাঁ, জানো 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 তোমার সাথে আমার এই সম্পর্ক আমার এগুলো মিথ্যে নয়। নয়। না, এ তুমি কি বলছো? কি এ তুমি কি বলছো অফিসার? ভালোবাসা মিথ্যে হতে পারে না। অফিসার, তোমার শরীরটা কেন এমন করছে? তোমার ঘাটটা যেন কেমন বেঁকে যাচ্ছে, তোমার মুখটা যেন কেমন কাঁপছে। বলো বলো অফিসার, কেন কেন তুমি এমন করছো? উত্তরটা আমার বলো, তুমি কেন এমন করছো? ঠিক আছে বলছি সেটা আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই অফিসার, তুমি ঠিক নেই। বলো বলো তোমার কি হয়েছে? তোমার হাত তোর বেঁকে যাচ্ছে কেন? বলো। আমি ঠিক আছে বলছি, বিশ্বাস করো আমি ঠিক আছি। আমি ঠিক আছে বলছি, আমার কিছু হয়নি। সময় ভাবে আমি কত খারাপ, কিন্তু আমার মন জানে বলছি জানো, আমার মন জানলে আমি শুধু ভালোবাসার অফিসার, তুমি কাঁদছো, তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম, ভালোবাসা সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও, ভালোবাসা দিও। চোখে মেলে দেখেছি, চোখে মেলে অন্তরে দেখেছি, আরো রয়েছে বাকি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ হলে যেন তোমারই থাকি। সুখের চেয়েও শুধু তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা ভালোবাসা দিও।
দেশ চলবে? গৃহস্থের বাড়িতে ভিক্ষে না করলে খাবো কি? খাওয়া? হায় রে ভাগ্য, যার বাড়িতে একদিন কত লোক পাত পেরে খেত, সেই আজ পাগলের মতো ভিক্ষে করে বেড়ায়। একথা ভাবলে যে আমার খুব কষ্ট হয় গো, খুব কষ্ট হয়। খামাল! এই নবাব তরবারে চোখের পানি ছড়ালে নবাবের সিংহাসনকে যে অপমানিত করা হয় তা কি তুমি বোঝো না বেগম সাহেবা? আবার তুমি শুরু করে দিলে। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমার ছেলে তুফান যদি এক্ষুনি এসে তোমাকে দেখে তাহলে সাংঘাতিক কাণ্ড করে ফেলবে। আমি হতে দেবো না। আমি ওই আমিদের হুঁশিয়ারি দিয়ে বলবো, গাভীদার নেই, আমি জিন্দা আছে, ওই জিন্দা আমি নবাব মন্ত্রী বলি খা। তুমি চুপ করো, তোমার ওই পাগলামি আমি আর সইতে পারছি না। ও তো আমার তুফান আসছে, তুমি এক্ষুনি চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। যাবো বলে তো আসিনি। ফিরে চলে যাওয়ারে যতটা করি, ফিরে আসারে যে ততই কঠিন গো। ওগো, তুফান এসে তোমাকে দেখে ফেলবে। আমি, তুমি পিছনে দরজা দিয়ে পালিয়ে যাও। ও, আমি যে তোমাকে নিয়ে কি করি। তুমি আর কি করবে? ছেলেটাকে সারা দেওয়ার সময় পর্যন্ত নেই। মা, ও মা, তুই আর কি করে বুঝবি মা হওয়া যে কত জ্বালা। সেটা আমি বুঝবো, কিন্তু মা, ও মা, হ্যাঁ। তুমি ওইভাবে দেওয়া কি যেন আমাকে লোকাবার চেষ্টা করছো, কি হচ্ছে মা? আমি কোথায়? না না, আমি তো কিছু লুকাইনি। আর কোথায় কি লুকাবো? আমি আবার কি করবো বল? আরে কিছু লোকাচ্ছ মনে হচ্ছে, ও মা, হ্যাঁ। শোনো না, শোনো। না না, আমি সরবো কেন? আমি তো দাঁড়িয়ে আছি। আরে কি দেখবি? কিছু দেখা নেই রে বাবা। না কিছু সরে যাও না। না রে, কিছু আরে বাবা, নেই। সরে যাও না। কিছু নেই রে বাবা। তুমি সরে যাও, সরে যাও। এই, আপনি কেন এখানে এসেছেন? সেটা তো আমি বলতে পারবো না গো। সেটা তো বলতে পারবে এই নাটকের নাট্যকার ওই ভগবান বাবু। তাহলে ভগবান বাবুকে গিয়ে বলে দিন, আমি ওরকম একটা মানুষের মুখ দর্শন করতে চাই না। ও কথা বলিস না বাবা, ওই মানুষটাকে অসম্মান করতে তোর কষ্ট হয় না? না 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 না, কিসের কষ্ট মা, কিসের কষ্ট? ওই মানুষের তুমি সম্মান দিতে পারো, কিন্তু আমার জন্য ওই মানুষের কোনো সহানুভূতি হয় না মা, কোনো সহানুভূতি হয় না। কি করে না হবে গো? যার মন ভালো তার যে ভাগ্যটাই খারাপ। ভালো মন্দটা কি আপনার কাছে আমাকে বিচার করতে হবে নাকি? ওরে তুফান, কেন তুই বুঝতে পারছিস না? আইনের চোখে অনেক নিষ্পাপ মানুষ বিনা দোষে অপরাধীর সাজা পায়। হ্যাঁ হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো, তুমি ঠিক কথাই বলেছো। সবাই কিন্তু একই কথা বলে, অপরাধীর সাজা পেলেও একই কথা বলে। তাহলে তুমি বলতে পারো মা, তুমি বলতে পারো কেন কেন এই মেসেজে 2 বছর আগে পুলিশ ধরে নিয়ে গেছিল? কেন কেন এই আদালতে গায়ে 5 বছর জেল হয়েছিল? কেন তুমি বলো মা, তুমি বলো কেন কেন? এই কারণটা কি জানো? ওই বিচারের বাণী নীরবে নির্ভীকে কাঁদে, নীরবে নির্ভীকে কাঁদে। না, নীরবে নির্বিতে কানে বলে আপনি ন্যায় পাবেন না। এরকম অপরাধীকে থাকার জন্য আপনারা অনেক কিন্তু সাজায়, কিন্তু কিন্তু ওই অনেকে পাড়ায় জানো তো মা, পাড়া প্রতিবেশী সবাই বলে ওই তুফান নামে যে মানুষটা না, ওই ঘুরে বেড়ায়, পাগল সেজে ঘুরে বেড়ায়, সে হচ্ছে একটা টিনে বাচ্চা। মানুষের মিলন দৃশ্যটা যে বড়ই অদ্ভুত। এই যে আছো, ওই স্টেশনের রেলগাড়িটাকে থামাও। আমি নামবো, আমি নামবো, আমি রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াবো ওই তুমি যেও না। ওরে তুফান, তুফান, তোর খুব লেগেছে না রে বাবা, তোর খুব লেগেছে। আমার লাগবে কেন মা? কিন্তু কি জানো মা, ওরকম একটা বাড়ির লোকের কাছে তুমি আমাকে ফোন করলে। হ্যাঁ বললাম, কিন্তু আমি কি যন্ত্রণায়, কি জ্বালায় যে তোকে মেরেছি তা তুই বুঝবি না বাবা। ওরে, কোন মায়ের মন কি তার সন্তানকে মারতে পারে? আমি তো তাই চাই মা, আমি চাই আমার মায়ের এই হাসি মুখটা কেউ যেন কান্নাতে ভরিয়ে না দেয়। তাই তো আমি ওই লোকটাকে দেখি না, ওই লোকটাকে দেখে আমি দেখতে পারি না মা। ও মা,
তুমি না, তুমি তো কতবার আমাকে কত সুন্দর সুন্দর গান শুনিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিতে বলো না, একটা গান শোনাও না। খোকা! রাত নামে দু চোখে ঘুম ছড়া, লাল পরি নীল পরি কল্পনা, রাত নামে দু চোখে ঘুম ছড়া, লাল পরি নীল পরি কল্পনা, স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে জাদু মামার শোনা, রাত নামে দু চোখে ঘুম ছড়া, লাল পরি নীল পরি সে কখন থেকে আমি মানুষটার জন্য অপেক্ষা করছি। আরে বাবা, সে মানুষটা তো এখনো পাত্তা নেই। সে মানুষটাকে সব ভুলে গেল। আজকে দিনটার কথা এখনো আসছে না। সে কোথায় গেছে? সে এলে তার সঙ্গে আমি কোনো কথাই বলবো না। কিন্তু আমি সে সকাল থেকে তার জন্য আমি যে নিজে হাত দিয়ে আমি যে পায়েস রান্না করে নিয়ে এসেছি, কিন্তু সে কেন এখনো আসছে না? সে কি জানে না যে তার জন্য আমি অপেক্ষা করে বসে থাকি? যেমন আসলে রাতের পরে সোনায় ধরা দিন, তেমনি তোমার জীবন সাত রঙেতে ভোক্তা রঙিন। শুভ জন্মদিন ম্যাম সাহেব, শুভ জন্মদিন। তার মানে? হ্যাঁ, না মানে হয়েছে কি, আর জন্মদিন? হ্যাঁ, রমা পিসি স্বামীর হৃদয় যন্ত্রণা হয়েছিল তো, তাই আসতে আমার একটু দেরি হয়ে গেল। কি বললে তুমি? না, রমা পিসি স্বামীর হার্ট অ্যাটাক হয়েছিল, তাই তো তাকে শহরে হাসপাতালে নিয়ে যেত, শহরে হাসপাতালে নিয়ে যেতে না আমার একটু দেরি হয়ে গেল। আর আমার যে তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার যে পাটা ব্যথা হয়ে গেল। হ্যাঁ, মানে পাটা টিকে দেবো। অশিক্ষিত গেও মূর্খ কোথাকার। ও দেখছেন কেমন আমাকে অশিক্ষিত গেয়ে বলে, আমার কিন্তু ভালো লাগে না। সবসময় অশিক্ষিত গেয়ে বলে কার ভালো লাগে? এই যে ধরুন পায়েস, আপনার জন্য সকাল থেকে উঠে হাত পুড়িয়ে রান্না করেছি। ধরুন। কি এনেছো? হ্যাঁ, আমার জন্য কি এনেছো? জন্মদিনের যে কার্ড তো বুঝতেই পারছি না। এই যে আমি তোমায় কিছু বলছি, তুমি কি আমার কথাটা শুনতে পাচ্ছো? আমার জন্মদিনের উপহারটা কোথায়? আমি ওসব কিছু জানি না। আমার জন্মদিনের উপহার চাই। আমার কাছে কোনো উপহার নাই। সত্যি তুমি আমার জন্য কিচ্ছু উপহার আনোনি? আরে বাবা, বলছি তো আমি কিচ্ছু আনোনি? সত্যি? কান্নাকাটি বলে এইভাবে দেখে চেয়ে দিতে পারে, এটা আমার জানা ছিল না। এই যে শোনো, বয়ফ্রেন্ডরা সব সময় গার্লফ্রেন্ডকে উপহার দেওয়ার জন্য একেবারে বসে থাকে, আর তুমি
সব কিছু ছেড়ে দিয়ে শুধু তোমার কাছে এসেছি তুফান। ওদের ওদের থেকেও তোমার কাছে অনেক 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 বেশি কিছু আছে। তাই এই মেম সাহেব এত তাড়াতাড়ি এত ভালো বলেছে ফেললে? হ্যাঁ, ভালোবেসে পেরেছি। মেম সাহেব নয়, মেম সাহেব নয়, তুমি আমাকে নাম ধরে ডাকো তুফান। কি নাম বলে ডাকো? তুমি আমাকে বন্নি শিখা বলে ডাকো। ছি 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 ছি, কি বলনি বলনি কি একটা নাম? না 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 না, আমি ওসব নাম ধরে ডাকতে পারবো না, ডাকতে পারবো না। তুমি আমাকে নাম ধরে ডাকতে পারবে না? না। তুমি আমাকে মেমসা বলে ডাকবে। না আমি না তোমার একটা নতুন নাম নেবো। বলো বলো, সেই নতুন নামটা কি? তুমি হবে আমাদের জীবনপুর গ্রামে আগুন লাগা ফাগুন গো। আর তখন আমি তখন তোমার হাত ধরে বলবো, সুখের লগন কেন হঠাৎ এসে চলে যায়, এক নিমিষেই কেন মধু নিশি শেষ হয়ে যায়, সুখের লগন কেন হঠাৎ এসে চলে যায়, এক নিমিষেই কেন মধু নিশি শেষ হয়ে যায়, ও গো মধু মধু রাতে তুমি যদি থাকো সাথে বলো কি রাত কেটে যায়, সাথী ও সাথী তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই, শোনো শোনো আজ কেন মনে করে গুনগুন কথা কেন গান করে যায়। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, চুড়িগুলো ফুল হয়ে আজ থেকে জেগেছে, হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, চুড়িগুলো ফুল হয়ে আজ থেকে জেগেছে, ভরে যায় সাথী ও সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়। বাহ! ভালোবাসা কাকে বলে তুমি আমাকে বুঝিয়ে দিলে তুফানদা। তাই তো পন্নী শিখা বেড়াচ্ছি তুমি করলে প্রেমিকা, কারণ কারণ আমি গরিবের মেয়ে বলে। তবে আমিও তোমাকে জানিয়ে যাচ্ছি, তোমাকে যদি আমি না পাই তাহলে আমি চালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো তোমাদের স্বপ্ন। তোমাদের আমি কিছুতেই এক হতে দেবো না, কিছুতেই না। এটাই আমার চ্যালেঞ্জ। জানো জানো তুফান, জানো আমাদের ভালোবাসায় যদি কোনোদিনও কেউ কেউ কোনো বড় করে আঘাত আনে, আমাদের দুজনকে যদি আলাদা করে দিতে চায়। না না না, ভয় করো না বাবু, খাবার করে না, আমি তো তোমার সঙ্গে আছি, সবসময় তো পাশে আছি। সত্যি সত্যি বলছো? হ্যাঁ। জানো জানো মাঝে মাঝে না আমার আমার ভীষণ রাগ হয়। কেন গো? আমি আমি ওই বিশ্বরের মেয়ে জেনে আমাকে আরে বাবা, আমাকে যে কেউ কেউ যে আপন করতে চায় না। আমি মানুষকে ভুল করি না গো ফাগুন গো। জানো জানো তুফান, জানো আমি জানি না যে আমি সত্যি সত্যি তোমাকে এতটা আপন করে নেব, আমি সত্যি সত্যি তোমাদের গায়ে এতটা আপন হয়ে যাব, আমি সত্যি ভাবতে পারিনি তুফান। ওই ওই ঘটনাগুলো যে ঘটে গেছে তুফান, আমার আমার ড্যাডি যে জানতো না তুফান। কিন্তু এই ঘটনাগুলোর পেছনে আসলে কে আছে? কে এরকম একটা ঘটনা ঘটিয়ে আমাদের এই জীবনটাকে তছনছ করে দিতে চাইছে? সে কে? আমি বলছিলাম যে কোন শিক্ষা তুমি সারাদিন এখানেই পড়ে থাকবে না বাড়িতে চলে যাবে? হ্যাঁ, একে অগ্নিশ্বর, তুমি তুমি এখানে অবাক হয়ে তাই না? দেখো দেখো, তোমার এই জন্মদিন উপলক্ষে আমরা বাড়িতে একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করছি, সেখানে ভিআইপিরা সব আসতে শুরু করে দিয়েছে। তুমি কেন বোঝো না? I really love you, তুমি
কি আমাকে ফলো করছো নাকি? বাই দা বাই, আমি কখন কোথায় কার সঙ্গে দাঁড়িয়ে গল্প করব তার কৈফিয়ত কি আমাকে তোমাকে দিতে হবে নাকি? দেখো তুমি কিন্তু আমাকে অপমান করছো বলে শেখা। আপনারা আমি তোমার কাছের মানুষ। কাছের মানুষ? দেখো দেখো তুমি এভাবে মাথা গরম করো না। তোমার পার্টিতে জন্মদিন আমরা গ্র্যান্ড পার্টিতে আয়োজন করেছি, সেখানে সমস্ত বিআইপিরা আসতে শুরু করেছে। আমি বলছিলাম কি তুমি সারাদিন এখানে পড়ে থাকবে না বাড়ি ফিরে যাবে? ও কিশোর, তুমি আমার বন্ধু ছিলে আর সারাটা জীবন তুমি আমার বন্ধু হয়েই থাকবে। তাই বলছি তুমি এর বাইরে এগানোর চেষ্টা করো না। ও তাহলে আমি যেটা শুনেছিলাম সেটাই ঠিক, যে গ্রামে আসার পর তোমার গায়ে একটা বিষাক্ত হাওয়া লেগেছে। ও কিশোর, চ্যাটার্জি, আপনারা এখন ব্যক্তিগত আলোচনা করছিলেন, আমি কিছু বলিনি, কিন্তু আমার গ্রামের সম্বন্ধে একটা আজে বাজে মন্তব্য করলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। এই, তুমি আমরা ভয় দেখাচ্ছিস তোমার? আমি তুফান, এই তুফান কিন্তু একদিনে এক একে এমনি হয়ে যায়নি, অনেক ঝড় অনেক ঝাপটাকে জয় করেছে, তুফান হয়েছে। কিন্তু কিন্তু আপনি তো আমাদের গ্রাম থেকে মায়ের মতো মনে করছেন, তাহলে আজ কি এমন হলো যে আপনাকে আমাদের গ্রামটাকে আপনার এরকম বিষাক্ত সেখানে এই গ্রামে এসে নতুন প্রবচন আমার গ্রাম সম্বন্ধে কেউ যদি আজে বাজে মন্তব্য করে তাহলে আমার কিন্তু মতিভ্রম হয়ে যাবে। অগ্নিশ্বর, আজ আমার জন্মদিন অগ্নিশ্বর, তাই আমি চাই না যে আজকের এই দিনটাতে কোনো গন্ডগোল হোক। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। আমি থাকলে একটা ভিখারি মাঝির সাথে তোমার প্রীত করতে খুব কষ্ট হচ্ছে, তাই না? অগ্নিশ্বর, এই ভিখারির কাছে তুমি যদি ভিখারি মাঝিকে বিয়ে করো তাহলে তোমার সমাজের মধ্যে সেটা আর সম্মান থাকবে। অগ্নিশ্বর, হ্যাঁ, তুমি এত নীচ, তুমি এত নোংরা। আজ তুমি বুঝতে যাবে একটা নোংরা ব্যাপার নেই। এই বলিস তোমার এখন লাগে হচ্ছে না যাবে একটা নোংরা একটা নেই। তুমি যখন এই ষড়যন্ত্র করে দোকানকে ভাগিয়েছিলে, তোমার বলে থাকলাম একটা নোংরা ব্যাপার নেই। তুমি যখন আমার সাথে ভালোবাসার খেলা খেলেছিলে তখন তোমার বলে থাকলাম একটা নোংরা ব্যাপার নেই। তুমি যখন আমার সাথে সহবাস করেছিলে তখন তোমার বলে ছিল একটা নোংরা নোংরা নোংরা। তুমি তো পানিতে পেয়ে গেছো তখন তোমার মনে হচ্ছে একটা নোংরা নোংরা নোংরা। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, যেগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে কথা। ওর সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক ছিল না। এই যে অবিশ্বাসের বিষয়, আপনি দয়া করে এখান থেকে চলে যান। যাবো যাবো যাবো, তার আগে পরির সঙ্গে বলতে হবে যে আমাকে ভালোবাসে। বলো 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 যে তুমি একটা ভালোবাসে, বলো বলো বলো। না না না, আমি বারবার চিৎকার করে একটা কথাই বলতে পারি, আমি যাকে ভালোবাসি সে আপনি আমার ভালোবাসার মানুষ, সে হলো এই তুফান। তুফান, আমি জীবনে বেঁচে থাকতে আমার ভালোবাসার প্রতি একটা আঁচড় লাগে না, তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। ভালোবাসা এভাবে কারো কাছে ছেড়ে যেতে পারে না রে। তাই তোর জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে একটা কথাই বলবো, আরে মুঝে তো আপনা হি দিল কা প্যারোं में कहां था और मेरी कश्ती डूबी है वहां जहां पानी कम था। जिंदगी की तलाश में हम मौत के कितने पास आ गए।
হয়নি। সত্যি সত্যি তুমি আমার সঙ্গে আছো, তুমি তুমি আমার পাশে আছো। হ্যাঁ নিশ্চয়ই, সবসময় কাছে। তুফান, হ্যাঁ তুই এখানে দাঁড়িয়ে থাকবি? আরে তুই আমার সঙ্গে চল, ওই বিনোদন মাঠে। কি হয়েছে কি? কি হয়েছে মানে? হ্যাঁ? আরে বুলডোজার থেকে দিয়ে হ্যাঁ। আমাদের দুর্গা মন্দির মসজিদ ভেঙে ফেলেছে রে। তোরা কি হাতে ছোট দোনাচায় বসেছিলিস? না রে না, আমাদের কাউকে ভেতরে ঢুকতে দেয়নি। তাই নাকি? কয়েকশো মানুষ মুখোশ পরে পুরো মাঠটাকে ঘিরে ফেলেছে রে। পুরো দোকান? হ্যাঁ। ও সেই জোকার, সেই জোকার। জোকারের জন্য যে জোকার প্রোগ্রাম থেকে বলছে, চল, 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 চললে আমি চল। ওদেরকে আমাদের রুখতে হবে। কিন্তু ভাগুন গো, আমি যা তোমাকে কথা দিয়েছি, সারাদিন তোমার সঙ্গে থাকবো। আমিও তো তোমার সঙ্গে যাব তুফান। আমি যখন তোমার ফাগুন বউ হয়েছি, তখন আমি তোমার সব লড়াইয়ে তোমার পাশে থাকবো। আর আমরা সবাই মিলে একসাথে লড়বো আর বলবো, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, অন্যায় অত্যাচারে, অন্যায় অত্যাচারে কল্যাণীতে হাত বাড়িয়ে দিলাম। শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শেখা ব্যানার্জি হবে আমার বউ। কিন্তু ওই হারামির বাচ্চা তোমার সাথে লাভ সিং দেখার পর আমার মাথায় আগুন চলে উঠলো। এদিকে বেলন মেরাজ ফরিদ্দ শহর সম্পদকর আনন্দটাই সারা মাটি হয়ে গেল। এদিকে আমার সাথে দুধের উপর বিস্ফোরণ হচ্ছে, আমার সমস্ত পুরোপুরি ব্যবসার উপর পুলিশের নজর পড়েছে। আর এই টেনশনে পড়ে আমার মাল খাওয়াটা বেড়ে গেল। এই টেনশন কাটাতে আর কত মদ খাবে? বেশ করছি সারা মদ খাচ্ছে। তোমরা বন্ধ করতে হবে মদ খাবে। আমরা আবার কি করবো? যত সব কমার ঢেকে রাত করলে হবে? তুমি তোমার এই ঢেকিকে থাক, যখন যেভাবে বাজাতে বলেছো আমি সেভাবেই বাজিয়ে চলেছি। সে আমি জানি যে পাবলিকের ফাল বোঝার জন্য তোমাকে আমার বিরুদ্ধে একটা কথা বলে নাটক সাজাতে বলেছিলাম, কিন্তু তোমার ঢাকায় আমার সমস্ত বিজনেসের সর্বনাশ হতে চলেছে। সারা দিনের শেষে তোমরা তারপরে সারা আমার 2 নম্বরের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিচ্ছি তোমরা। দিনের শেষে তোমরা মাসের শেষে কারি টাকা, তারপরে সূর্য ডুবলে সারা মাল খেয়ে তোমাদের জন্য আমার 2 নম্বরের ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে। হ্যাঁ, সারা তোমাদের মুখে সারা মনে হচ্ছে মালের বোতলে টানা ভরে গেছে। ল্যাম্প পোস্টে ঝরিয়ে বলছে গুলি করে বাড়ি গুলি করে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ অগ্নিশ্বর কি বলছি বলুন? কি হ্যাঁ ও লোকাল থানাকে কি বলছে বলুন? কি বলে কালু মাল পাচার করতে গিয়ে জীবনপুর জঙ্গলে ধরা পড়েছে? হ্যাঁ না স্যার, আমি কালুকে কি করেছি? আমি সমাজসেবক মানুষ মশাই, আমি সমাজ সেবা করে বেড়াই, তাই কালু হয়তো আমাকে চিনতে পারে। না স্যার, আমার কি বলেন জেরাই আমার নাম বলেছে। না স্যার, ঠিক আছে আমার কি কথা আজ সন্ধ্যের মধ্যে আমি গিয়ে আপনার সাথে লোকাল থানায় দেখা করছি। শালা সবাই মিলে আবার পুরকে জাম করে দিচ্ছে। কি করতে হবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলছি। শোনো, আমি যখন লোকাল থানার ভিতরে গিয়ে অফিসারের সাথে কথা বলবো, তুমি তখন থানার সাপ্লাই লাইনটা কিছু লোকজন নিজে কেটে দেবে, তারপরে ঠিকঠাক কালুকে বের করে পাঠিয়ে দেবে সারা থানার একেবারে সোজা টোকার পার। যদি তা না পারো না, তাহলে তোমাদের না সারা কপালে পিস্তল দিয়ে সরকারটা কে ভেঙে দেবে। আমি তোমার শেখানো কথা মতো ওই দিনেশ ব্যানার্জিকে সব কিছু বলে দিয়েছি।
কি বলছো? বীরেশ ব্যানার্জি সব কিছু জেনে সালা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ঘুম নেই, আমার তো চাই ঘুম নেই অগ্নিশ্বর। আরে শোনন মশাই, গুলি করতে কোনো লাভ হবে না। আপনার মেয়ে মন্ত্রী সাহেবকে রাজি করান, ওকে ভালো করে বোঝান, নাহলে কিন্তু আপনার কথা আমি নিজে সব পুলিশকে জানিয়ে দেবো। হ্যাঁ, তুমি আমাকে 2 দিন সময় দাও। হ্যাঁ, পুলিশের কাছে আমি বিয়ে ব্যাপারে রাজি করতে বাধ্য হবো। মশাই, সব কিছু জেনে আপনি এতদিন ছোট যখন করে বসে আছেন। অগ্নিশ্বর, যেমন করে হোক ওই বিয়ের সময়টা বাজিয়ে ফেলতেই হবে। তাই সবার আগে প্রয়োজন ওই বন্যী শিকার তুফানের নামটা মুছে দেওয়া। কারণ এই বিয়ের পথের একমাত্র কাঁটা হলো তুফান, তুফান, তুফান। ঠিক কথা বলছো অগ্নিশ্বর। এই মুহূর্তে আমাদের একটাই কাজ, ওই তুফান আর বন্যী শিকার সম্পর্কে ভাঙন ঘটানো। ভাঙন ধরার আমি একদম এগিয়ে গেছি মিস্টার ব্যানার্জি। আমি আমার ফুল ব্রেন দিয়ে বুঝতে পেরেছি যে ওদের বিশ্বাস আর ভালোবাসার মাঝে যা একটা মেয়ে মানুষ। আরে কিন্তু সেরকম মেয়ে মানুষ তুমি এসে পাবে কোথায়? আমি আপনার মতো না মিথ্যা কথা বলি না। শুনুন, মোটা টাকার বিনিময়ে ওখানে হ্যাঁ মেয়েটা আমার ফেরানোর টপটা টপ করে গিলে ফেলেছে। অগ্নিশ্বর, আমি আপনার মতো ধপের চপ দিনা যেটা বলি সেটা কাজেই করে দেখায়। শুনুন, সে শুধু মেয়েটা আমার হোটেল বারে অপেক্ষা করছে সুযোগ আর সময়ে। কিন্তু আমি জানতে পারি সেই মেয়েটা কে? হ্যাঁ, মেয়েটা আর কেউ নয়, আপনার আমার সবার পরিচিত। এতদিন যেভাবে ওকে দেখেছিলেন সে একদম সম্পূর্ণ পাল্টে গেছে। আর কেউ নয়, আমাদের বলয় মন্ডলে মেয়ে মিস প্রিয়া। আমি প্রিয়া মন্ডল থেকে মিস প্রিয়া। আরে প্রিয়া তুমি? আরে অগ্নিশ্বর, এই কি আমি স্বপ্ন দেখছি? আরে স্বপ্ন নয় মিস্টার ব্যানার্জি, স্বপ্ন নয়, দিনের আলো মতো পরিষ্কার। প্রিয়াটা নিজের কেরিয়ার করার জন্য আমাদের কোম্পানিতে নাম লিখিয়েছে। হ্যাঁ, আর জীবনটা যে কি মানে সেটা ভালো মতো বুঝতে পেরেছি। তাই তো অগ্নিশ্বর চ্যাটার্জি বিয়ের সঙ্গে জয়েন্ট করতে আমি বিন্দুমাত্র সময় নষ্ট করি। হ্যাঁ, খুব ভালো করছো প্রিয়া। এই অগ্নিশ্বরের কথা বলতে চললে না, তোমার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে আরে না। উন্নতি এমনি এমনি আসে না মিস্টার ব্যানার্জি, সেটা আদায় করে নেওয়ার কায়দা শিখতে হয়। সে তো শিখবই স্যার, আমি তো নিজেকে আপনার হাতে সঁপে দিয়েছি। তোমার সৌভাগ্যের পথটা দেখাবো আমি। ওই সমস্ত মাল তো দেখা দিয়েছে আমাকে সঙ্গেছে হন্ডেসা। তাই তো আমরা দুজনে হাত মিলিয়ে ওদের ভালোবাসার আর স্বপ্নটাকে ভেঙে চুরকো ভেঙে। হ্যাঁ, আমি এটা চাই। তুমি এমন একটা গেম প্ল্যান সাজাও যে খেলায় ওদের সম্পর্কটা না ভেঙে চুরমার হয়ে যায়। তার জন্য যত টাকা লাগে আমি দেবো, তারপর আমি বাকিটা নিজেই বুঝে নেবো। মনে রাখবে, আমি এই শহরের কোর্ট অফ বিজনেসম্যান মিস্টার বীরেশ ব্যানার্জি। জীবন নিয়ে ফেলে জবাজি। স্যার, এবার আমাকে নিজের মনে করে এবার আমাকে কি করতে হবে সেটা তো বলুন। কেউ জানবে না, তুমি আর আমি আমাদের কানে কানে। আমি সব কাজটা বুঝে নিচ্ছি স্যার। আমার এক হাতে ফুল আর এক হাতে কাঁচা, তারপর তো জমবে আমাদের খেলা। এই খেলা শুরুর আগে আমি আমার মনটা একটু রঙিন নেশায় মাছ করতে চাই। আমি ভুলিয়ে দেবো তোমার অতীত। সে আমার অতীত ভুলাতে পারে, সেই তো আমার ভবিষ্যৎ। ধরলাম স্যার ভবিষ্যতের হাত ধরে আমার এই জীবনটাকে আমি মধুময় করে চলার জন্য আমি শুধু তোমাকে বলতে চাই সাগরে করিয়ে কিছু আনবো প্রেমের সাগরে